হবিগঞ্জ একদিকে কৃষি আর প্রকৃতি, অন্যদিকে দ্রুত বেড়ে ওঠা শিল্পাঞ্চল। 4টি সংসদীয় আসন আর প্রায় 16 লক্ষ ভোটার নিয়ে সিলেট বিভাগের এই জেলা বরাবরই রাজনৈতিকভাবে সংবেদনশীল। এখানে ভোট মানে শুধু উন্নয়ন নয়, জীবন, জীবিকা আর ভবিষ্যতের হিসাব নিকাশ। শিল্পায়নে কর্মসংস্থান বেড়েছে হবিগঞ্জে, কিন্তু একই সঙ্গে দূষিত হচ্ছে নদী আর হাওর। চাপের মুখে পড়ছে কৃষক আর মৎস্যজীবীরা। এই দ্বন্দ্বের মাঝেই দাঁড়িয়ে আছে রাজনীতি। তাই তো এবারে নির্বাচনে তরুণদের স্বপ্ন আর প্রান্তিক মানুষের শঙ্কাই হয়ে উঠছে এই জনপদের ভোটের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং আর প্রমত্তা খোয়াই নদীর জেলা হবিগঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। দর্শক, হবিগঞ্জ জেলার রয়েছে এক ঐতিহাসিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক ইতিহাস। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই জেলার মানুষরা নতুন করে স্বপ্ন দেখছে, নতুন করে একটি আধুনিক হবিগঞ্জের স্বপ্ন বুনছে। আর এসব নিয়ে আলোচনা করতে আজ আমরা উপস্থিত হবিগঞ্জে, এবং সাথে রয়েছেন এই এলাকার 2 জন প্রার্থী এবং একজন সচেতন সমাজের প্রতিনিধি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা এই এলাকার সম্মানিত ভোটাররা। আপনাদের সবাইকে আবারও স্বাগত এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে রয়েছেন হবিগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জি.কে. গৌছ, আপনাকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন হবিগঞ্জ 3 আসনে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমেদ, আপনাকে স্বাগত আমাদের সাথে। এবং আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, তিনি সভাপতি সুশাসনের জন্য নাগরিক, সুজন, হবিগঞ্জ জেলা। আমাদের এই হবিগঞ্জ জেলা নিয়ে শুরুটা করতে চাই। এখানকার যিনি আমাদের প্রতিনিধি আছেন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, তার কাছ থেকে আসলে আমরা একটু জেনে নিব শুরুতে যে এই জনপদের মানুষের নির্বাচনী ভাবনা। রাসেল, আপনি একটু বলবেন যে এখানে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এলাকার মানুষ এই আসন্ন নির্বাচন, যে বহুল প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কি ভাবছেন, আপনার মতামতটা একটু জানাবেন। ধন্যবাদ মহাজির। হবিগঞ্জ জেলায় 4টি আসন নিয়ে গঠিত। হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহুবল, হবিগঞ্জ 2 বানিয়াচং আজবেরিগঞ্জ, হবিগঞ্জ 3 হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ 4 মাধবপুর চুনাঘাট নিয়ে গঠিত। এই জনপদে প্রায় 18 লক্ষের উপর ভোটার রয়েছে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 27 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। আসলে হবিগঞ্জে একটা সুন্দর একটি জেলা, পাহাড়, টিলা এবং হাওর অঞ্চল বিশিষ্ট এই এলাকাতে অনেক সম্ভাবনা থাকলেও অনেক সমস্যারও অন্ত নেই। হবিগঞ্জ জেলায় বিশেষ করে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা, সামান্য বৃষ্টি হলেই এই এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারপর যানজটের সমস্যা লেগেই আছে দীর্ঘদিন ধরে, এটার কোনো সমাধান হচ্ছে না। এছাড়াও কিন্তু স্বাস্থ্যসেবা, বিশেষ করে হবিগঞ্জে 250 হসপিটাল রয়েছে, কিন্তু এখানে সাধারণ মানুষ গেলে পরে কিন্তু আসলে তেমন স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। বিশেষ করে বড় কিছু নিয়ে গেলেই কিন্তু সিলেট, ঢাকা রেফার করা হচ্ছে এবং এখানে ডাক্তার সংকট রয়েছে এবং স্বাস্থ্যসেবা আসলে হবিগঞ্জে ভেঙেই পড়েছে। এছাড়া হবিগঞ্জ মেডিকেল কলেজ রয়েছে, 7 বছর আগে এটা স্থাপিত হলো। এখানে কিন্তু অবকাঠামো কোনো নেই এবং এখানে কুড়িয়ে চলছে এই হসপিটালটি, মেডিকেল কলেজটি। এছাড়াও এখানে কৃষি ইউনিভার্সিটি রয়েছে, 4 বছর আগে হলেও এখন পর্যন্ত কিন্তু এখানে স্থায়ী কোনো নির্মাণ হয়নি। এছাড়া কিন্তু হবিগঞ্জ জেলায় যে 9টি উপজেলা রয়েছে, জেলার সাথে যে সড়ক সংযোগ রয়েছে উপজেলাগুলোর, এই রাস্তাগুলো ভাঙ্গা খানাখন্দে ভরা এবং সরু রাস্তা, এখানে সংস্কার প্রয়োজন। এছাড়া জেলা জুড়ে যে বিভিন্ন পাহাড়, টিলা আছে, পাহাড় বিশেষ করে রেমা কালেঙ্গা বন রয়েছে, এখানে অবাধে গাছ কাটা এবং এখানে পাহাড় কাটা চলছে এবং এখানে যে সিলিকা বালু আছে এগুলো কিন্তু অবাধে তুলছে, এগুলো কিন্তু আসলে কোনো সমাধান নেই। এছাড়াও হবিগঞ্জ জেলায় অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে, এই শিল্প কারখানা দূষিত বর্জ্যে কিন্তু সুতাং নদী সহ বিভিন্ন নদী দূষিত হচ্ছে এবং এগুলোর কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কোনো সুরাহা হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবেন তারা যেন হবিগঞ্জের এই সমস্যাগুলো সমাধান করে কাঙ্ক্ষিত হবিগঞ্জকে একটা সুন্দর আধুনিক হবিগঞ্জ গড়ে তুলেন, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
মহাজির। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দর্শক এই জনপদের যানজট, স্বাস্থ্যসেবা, এসব অনেক সংকটের কথা শুনলাম আমাদের এখানকার প্রতিনিধি রাসেল চৌধুরীর কাছ থেকে। আমি শুরুটা করতে চাই জিকে গৌস আপনাকে দিয়েই। আপনি হবিগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। যেমনটা আসলে আমরাও দেখেছি এই অল্প সময়ে হবিগঞ্জ জেলার মানুষের সাথে যতবার কথা বলার সুযোগ হয়েছে, তাদের সবচেয়ে প্রধান সমস্যার কথা হচ্ছে যানজট। এই এলাকা নাকি অটো রিকশার আসলে দখলে। আপনি এই বিষয়টা নিয়ে কি কিছু ভেবেছেন কিনা, কিংবা আপনি নির্বাচিত হলে আপনার কোনো মাস্টার প্ল্যান আছে কিনা? ধন্যবাদ আপনাকে, সঞ্চালক যিনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। হবিগঞ্জবাসীর পক্ষে চ্যানেল 24 বরাবরই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণমানুষের পক্ষে তাদের অবস্থান ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, সেটাই আমরা প্রত্যাশা করি। দীর্ঘ প্রতীক্ষিত আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে গত 17টা বছর বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের উষানলে পড়ে ভোটদান থেকে বিরত ছিল। মানুষের মনে আকাঙ্ক্ষা জেগেছে। বিগত 24 সালের এই জুলাই বিপ্লবের মাধ্যমে 2000-এর উপরে মানুষ শহীদ হয়েছেন। সেই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য মূলত আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই জিনিসটি পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশে শুধু পার্লামেন্ট মেম্বাররা জনগণের ভোট দ্বারা নির্বাচিত নন। আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনগুলি আছে, সেখানে আমাদের পৌরসভার পৌর পরিষদ আছে, আমাদের উপজেলা পরিষদ, আমাদের জেলা পরিষদ, বিভিন্নভাবে জনগণের ভোট দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বপ্রাপ্ত হন এবং সেই দায়িত্বটা পালন করেন। যেহেতু আমার জন্ম এই শহরে হয়েছে, আমি শহরে বসবাস করি, অন্যান্য আপনার বক্তব্য অনুযায়ী বা আপনার নিজস্ব যে অ্যাজাম্পশনটি ইতিমধ্যে আপনি তুলে ধরেছেন যে হবিগঞ্জের যানজট, এখানে আমাদের পৌর কর্তৃপক্ষ আছে। আমি মনে করি তাদের এটা উপযুক্ত ব্যক্তি হচ্ছেন ওনারা। এই যানজট নিরসনে পৌর নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে ওনারা উদ্যোগী হবেন। আর যারা পার্লামেন্ট মেম্বার হবেন তারা তাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন। আমার একটু বাড়তি সুবিধা যে আমি এই শহরে টানা 3 বার মেয়র নির্বাচিত হয়েছি। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি জেলে থেকেও সর্বশেষ নৌকা প্রতীককে 3500 ভোটে পরাজিত করে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট কারাগারে বন্দী থেকে আমি হবিগঞ্জে মেয়র নির্বাচিত হয়েছি। আমার অনেক পরিকল্পনা ছিল। এই শহরের বাইপাস নির্মাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সাইফুর রহমান সাহেবের সহায়তা হয়েছে, হবিগঞ্জের রাস্তা প্রশস্ত হয়েছে, রোড ডিভাইডার স্থাপন হয়েছে। কিন্তু ওই যে রাজনৈতিক প্রতিহিংসা বা জেলাস থেকে যারা ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমান সাহেব মাত্র 2 বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ওনারা যে সহায়তা করেছেন, ওই সময়ের মধ্যেই মূলত আমি ব্যাপক উন্নয়ন কাজগুলি যেগুলি মানুষের দৃষ্টিতে আসে সেই কাজগুলি করতে পেরেছিলাম। পরবর্তীতে আমি ভিন্ন দলের কর্মী হয়েও জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরেও স্থানীয় প্রশাসন, আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিশেষ করে না বললেই নয়, এখান থেকে যিনি জোর করে জনগণের ভোট দিনের ভোট হাতে দিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। সেই অ্যাডভোকেট আবু জাহিদ সাহেবের সরাসরি এখানে হস্তক্ষেপ এবং প্রতিটি ক্ষেত্রে বাধার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এবার যেহেতু আমাদের সব দল ধর্মের ঊর্ধ্বে উঠে সারা দেশের মানুষ এই 2024-এর জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই আগস্ট 36 দিনের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ঐক্যে পৌঁছেছি। আমি বিশ্বাস করি যদি আল্লাহ রাব্বুল আলামিন হবিগঞ্জের জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে আমাকে মানুষের খেদমত করার তৌফিক দেন এবং স্থানীয় প্রতিনিধি যারা যে দল থেকে আসুন না কেন তারাও যেহেতু জনগণের ভোট দিয়ে নির্বাচিত হবেন এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের মন্ত্রণালয় সবাই আমরা মিলেমিশে একটি বাসযোগ্য শহর করার ক্ষেত্রে এবং জনদুর্ভোগ যেন লাঘব হয় সেই উদ্যোগটি অবশ্যই নেব এবং সেটা দৃশ্যমান হবে। মাত্র 1 বছরের মধ্যেই আমরা এই কাজটি করে প্রমাণ করব আমরা সবাই মিলে কাজ করতে পারি। আপনাকে ধন্যবাদ। 1 বছরের মধ্যেই আপনার এই প্রত্যাশা পূরণ হবে বলে আপনি বিশ্বাস করছেন। আপনি সেই সাথে স্থানীয় সরকার প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও আরো অবশ্যই সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন। এই বিষয়ে একটু জিজ্ঞাসা আমার কাজী মহসিন আহমেদ আপনার কাছে। আপনি জামাত মনোনীত প্রার্থী এবং বলা হয় এ যাবৎকালে মানে জামাতের ইতিহাসে তারা এখন নাকি সেরা সময় কাটাচ্ছে। আপনি এই বিষয়ে যেমনটা বলবেন ঠিক তেমনটা বলবেন যে আপনার এই এলাকার মানুষের যে প্রধান দুঃখ যানজট, মানুষ নাকি হাঁটার জায়গায় পাচ্ছে না। আপনি বিষয়টা কতটা অনুভব করেন এবং আপনার কোনো এ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা?
ধন্যবাদ এন মোহাম্মদ ব্যালটে চ্যানেল 24 আজকের এই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আমার সামনে সমান্ত দর্শকবৃন্দদেরকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যদি এর একটি বছর পিছনে যাই তাইলে আমাদের উপর যে বিভীষিকাময় অবস্থা ছিল, আমাদের উপর যে জুলুম ছিল, যে নির্যাতন ছিল, আমরা যেভাবে মানুষের কাছে কথা বলার কোনো সুযোগ ছিল না, সেখান থেকে ৩৬ জুলাইয়ের আন্দোলনে ত্যাগের বিনিময়ে আমরা যে সুযোগ পেয়েছি, এর জন্য মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। সাথে সাথে সেই সমস্ত শহীদানদের শাহাদাত কবুলিয়তের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি। হ্যাঁ, আমি এই শহরেই ছাত্র জীবন থেকে আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলাম, ইসলামী ছাত্র শিবিরের সর্বশেষ জেলা সেক্রেটারি ছিলাম, সেখান থেকে হবিগঞ্জ পৌরসভা জামাতের আমির ছিলাম। সুতরাং এই শহরেই আমার বেড়ে ওঠা এবং এই শহরের সমস্ত সমস্যা আমরাও ফিল করি, অন্যান্য মানুষের মতোই আমরা ফিল করি, কারণ আমরা এই সমাজেই বাস করি, এই সমাজেরই শরিক আমরা। সুতরাং এই সমাজের যারা সমস্যা স্বাভাবিকভাবে আমরা সেটাকে ফিল করি। সুতরাং এই সমস্যাকে দূর করার জন্য আমরা যদি একটু চিন্তা করি, প্রথমত হলো আমাদের মূল সমস্যাটা হচ্ছে সকল ক্ষেত্রে আমাদের দুর্নীতিটা। দুর্নীতি থাকার কারণে সমাজের যে সমস্ত বরাদ্দ, রাষ্ট্রের যে সমস্ত বরাদ্দ, সেটা সঠিকভাবে সেখানে প্রয়োগ করা হয় না। আমাদের প্রথম কাজ থাকবে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন কায়েম করা, এবং সেই দুর্নীতিমুক্ত প্রশাসনের মাধ্যমে আমাদের শহরের যানজট, জলাবদ্ধতা সহ সব বিষয় যাতে কম সময়ের মধ্যে আমরা দূরীভূত করতে পারি। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকারের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, সুশীল সমাজের সহযোগিতা সহ সকলের প্রচেষ্টায় আমরা দ্রুততম সময়ের মধ্যে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে কাজী মহসিন আহমেদ। আমি একটু ত্রিলোক কান্তি চৌধুরী বিজন আপনার কাছে যেতে চাই। এই যে একটা সমস্যা এই জনপদের, আপনি কি মনে করেন যে এর পেছনে দুর্নীতি কতটা দায়ী, এর পেছনে স্থানীয় সরকার প্রতিনিধি যারা রয়েছেন তাদের অবহেলা কতটা দায়ী, এবং সেই সাথে এর সাথে আর কোনো সিন্ডিকেট জড়িত কিনা? এই যে অটো রিক্সাগুলো চলছে, তাদের লাইসেন্স থেকে শুরু করে সবকিছু নিয়ে আপনার কি কোনো মতামত আছে? ধন্যবাদ আপনাকে। এখানে মূলত আপনাকে আমার মনে হয় যে আমরা একটু পেছনে ফিরে যেতে হবে। দেখেন, এইখানে যে প্রবলেমগুলোর কথা বলা হয়েছে, হবিগঞ্জে যানজটের প্রবলেম, অন্যান্য প্রবলেম, স্বাস্থ্যসেবার প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই প্রবলেমগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল, পাশাপাশি প্রশাসনিকভাবেও সদিচ্ছার অভাব ছিল। ধরেন, আমি আপনাকে একটা উপমা যদি দিই, যে আমাদের এইখানে একটা মেডিকেল কলেজ হয়েছে। আপনি জানেন যে মেডিকেল কলেজ মানেই তার একটা বড় ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তার প্রফেসররা থাকার জন্য ব্যবস্থা থাকবে, তার যন্ত্রপাতি থাকবে, আইসিইউ থাকবে, সিসিইউ থাকবে, অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মেডিকেল কলেজ হওয়ার পর থেকে আমরা তার কোনো সুফল দেখি নাই, কেবলমাত্র বক্তৃতাতে দেখা ছাড়া। বাস্তবে গ্রাউন্ড লেভেলে আমরা এর কোনো উন্নতি দেখি নাই। তো এখন এই মেডিকেল কলেজ যে করা হয়েছে, এইটা একটি হাসপাতাল, স্বাভাবিক হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ চলছে। এইখানে কোনো প্রফেসর আসতে ইন্টারেস্টেড না, এইখানে কোনো অ্যাপারেটার্স আসে না, যদি অ্যাপারেটার্স আসে তাইলে সেটা চালানোর জন্য টেকনিশিয়ান নাই। এই একইভাবে হবিগঞ্জে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা হলো। কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় হলো? একটা ভাড়া বাসায়। একটা বিশ্ববিদ্যালয় যার ক্যাম্পাস থাকে 1000 একর, 5000 একর, 2000 একর, সেইটা যদি 50 শতক জায়গার মধ্যে একটা ক্যাম্পাস হয়ে যায়, তাইলে সেই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎটা কি, আর সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানে কি, এইটা বলার জন্য আমার মনে হয় অপেক্ষা করার দরকার নাই, কারণ এটা সাধারণ মানুষ নিজেরাও বুঝে। এই যে যানজটের কথা বলা হয়েছে, আমরা যতটুকু শুনেছি, যেহেতু আমরা কোনো প্রশাসনিক দায়িত্বে নাই, আমরা জানি না, এই যানজট মূলত হয়েছে কি লাইসেন্স বিক্রির কারণে। এক একটি টমটমের পিছনে অনেক টাকা নেওয়া হয়েছে, এবং এতে করে ওই টাকা প্রাপ্তির কারণে যে শহরে হয়তো যানজট নেওয়ার কথা 2000, সেই শহরে এখন আছে 10,000। তো সুতরাং হাঁটার সুযোগ তো থাকার কথাই না, এটাই বাস্তবতা। আমাদের এইখানে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের কথা বলার অধিকার ছিল না। আমার সঙ্গে 2 জন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী আছেন। আমি বিশ্বাস করি মনে প্রাণে
যে ওনারা যারাই ওনাদের মধ্যে যিনি জনপ্রতিনিধি হন উনি আমাদের কথাটা অন্তত শুনবেন, আমাদেরকে অন্তত সুযোগ দিবেন কথা বলার। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিরোধিতাকে মানে সমালোচনাকে বিরোধিতা ধরা হয়, সমালোচনার বিরোধিতা এক জিনিস না। আমি যদি কোনো পদে আসীন হই আমার বিরুদ্ধে হাজারটা সমালোচনা হতে পারে, সেই সমালোচনা নেওয়ার মতো যদি আমার মন মানসিকতা না থাকে তাইলে আমার পদে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি যে এটা পদে যাওয়া মানে আমি মানুষকে ঠকাচ্ছি। আমি আশা করব যে আমাদের এইখানে এক ভাই আছেন মহসিন, যিনি জামায়াত থেকে প্রার্থী হয়েছেন, উনি যদিও ইতিপূর্বে আমাদের সামনে জনপ্রতিনিধি হিসাবে আসেন নাই, কিন্তু আলহাজ্জিকে গোস ইতিপূর্বে আমরা জনপ্রতিনিধি হিসাবে ওনাকে পেয়েছি। তো ওনাকে আমি কাজ করতে দেখেছি। এটা এমন না যে আমি এইখানে দাঁড়িয়ে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য বলতেছি না, আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলতেছি যে ওনাকে কাজ করতে দেখেছি। তো আমার বিশ্বাস দুইজনই অত্যন্ত যোগ্য মানুষ এবং ওনাদের মানুষের সঙ্গে যোগাযোগ খুব ভালো, আমি ব্যক্তিগতভাবেও জানি। তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে ওনারা হবিগঞ্জবাসীর প্রধান যে বিষয়টা স্বাস্থ্যসেবার যে বিষয়টা, মেডিকেল কলেজটা যেহেতু এখনো আছে, এইটার ইনফ্রাস্ট্রাকচারটা যাতে জরুরি ভিত্তিতে হয়, তার ক্যাম্পাস যেন তৈরি হয়, কৃষি বিশ্ববিদ্যালয়টা যেন সর্ব অবস্থাতে ক্যাম্পাস তৈরি হয়, এবং পাশাপাশি এই যানজট নিরসন সহ আরো হাজারো সমস্যা আছে। আরেকটা বিষয় বলে নেই, স্থানীয় সরকারের কথা আমার ভাই বলছেন, আসলে আমরা তো স্থানীয় সরকার যে আছে একটা পদে আর একটা গাড়ি ছাড়া ওই মানুষের আর কোনো কর্মকাণ্ড দেখতাম না। সমস্ত কিছুই ছিল ওই যে আপনার এমপি ওরিয়েন্টেড সমস্ত কিছু। তো সুতরাং এই আমরা ভুলেই গেছি মোটামুটি যে স্থানীয় সরকারের নামেও একটা জায়গা আছে যেখানে আমরা আপনার কাছে আমরা আবারও আসবো, আর অনেক কথা শুনবো। আশা করি আপনি যে কথা বলার অধিকারের কথা বলছেন এই বিষয়টাকে সবাই সমর্থন দিবে। আমরা এই পর্যায়ে একটু এখানে যারা সম্মানিত ভোটাররা রয়েছেন তাদের কাছে কিছু প্রশ্ন নিতে চাই। শুরুতে আমাদের সঙ্গে এই জনপদের একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন, এই এলাকার অনেক আমল আপনি দেখেছেন। এবার যে নতুন প্রেক্ষাপট, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই, আপনি আসলে কি প্রত্যাশা করছেন এই দুইজন প্রার্থী সহ যারা নির্বাচনে লড়ছেন তাদের কাছে? ধন্যবাদ। আমার বয়স প্রায় ৮০-র কাছাকাছি, অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক বুঝেছি। আমরা আজকে যে প্রতিনিধিরা আমার সামনে দাঁড়িয়েছেন আগামীতে নির্বাচন করবেন, হ্যাঁ আমরা চিনি, ওনাদেরকে দুইজনকেই চিনি। বিশেষ করে আমাদের কাছে পরীক্ষিত, কিন্তু বিশেষ করে ভোটারদের কাছে আমরা অনেক কথাই শুনি। ভোটের আগে অনেকেই বলেন অনেক কিছু, ভোটের পরে কিন্তু যুগ বিয়োগটা হয়ে যায় অন্যরকম। তো আমরা এখানে দুইজন প্রার্থীর কাছে আশা করব যে হবিগঞ্জের যে সমস্যাগুলো রয়েছে, ইতিপূর্বে ত্রিলোককান্তি চৌধুরী বিজন বলেছেন, আমার একই কথা, সমস্যা রয়েছে, এই সমস্যাগুলা ওনারা নির্বাচিত হলে সমাধান করবেন আশা করি। তবে আমাদের কাছে কিন্তু পরীক্ষিত হল আলহাজ্জিকে গৌস, যিনি বিএনপির প্রার্থী, উনি 3 বার ছিলেন পৌরসভায়, আমরা ওনার কাজকর্ম দেখেছি। মহসিন সাহেব যেহেতু নির্বাচিত আসেন নাই, ভবিষ্যতে দেখা যাবে উনি কি করেন। হবিগঞ্জের রাস্তা কিন্তু ছিল 12 থেকে 13 ফুট। উনি যখন পৌর মেয়র ছিলেন উনি নিজে রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু আমরা দেখেছি আমাদেরকে নিয়ে, হবিগঞ্জবাসীকে নিয়ে উনি রাস্তা বড় করেছেন। বাইপাস সড়ক উনি বলেছেন যে উনি বাইপাস সড়ক করেছেন। হ্যাঁ, সাইফুর রহমান সাহেবের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, এবং যেহেতু উনি একটা দল করেন সেই সুবাদে বাইপাস সড়কটি ওনার হাতেই হয়েছে। খোয়াই নদীতে 3টি ব্রিজ, আগে কিন্তু মানুষ পারবার হইতে পারত না, কিছুতে উন্নয়ন হয় নাই এটা বলা যাবে না। উত্তর পাশে যে খোয়াই নদী 3টি ব্রিজ, এটা কিন্তু ওনার হাত দিয়ে হয়েছে। এবং পৌরসভার যে ডিভাইডার, পৌরসভার কিছু উন্নয়ন হয়েছে। আমরা এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের হবিগঞ্জের মানুষের কাছে উনি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে 3 বার পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা পাস করেছেন। তো আমরা আশা করব নতুনভাবে আসছেন মহসিন সাহেব, আমাদেরও পরিচিত, ওনারা পরীক্ষা দেন নাই, আবার নতুন করে পরীক্ষা দিবেন। আমরা আশা করব যে ওনাদের মাধ্যমে যেই নির্বাচিত হন, ওনাদের মাধ্যমে আমরা একটা শান্তি শহর এবং ভ্রাতৃত্বপূর্ণ শহর, সুন্দর শহর আমরা উপহার পাবো, এটি আশা করি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একজন তরুণ ভোটারের কাছে একটু যেতে চাই। তরুণ ভোটাররা যদি একটু কিছু বলতেন আপনার প্রার্থীদের কাছে। তরুণ ভোটার,
তরুণ ভোটার, আপনার যদি কোনো জিজ্ঞাসাও থাকে আপনি জিজ্ঞাসাও করতে পারেন। আপনি তরুণ ভোটার হিসেবে এই নতুন পরিবর্তিত যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, আপনি তরুণ ভোটার হিসেবে কি বলবেন? ধন্যবাদ। আমরা বিগত 17 বছর বিভিন্ন পরিস্থিতিতে 3টি নির্বাচন দেখেছি, যেখানে আমরা নির্বাচনে ভোট প্রদান করার সুযোগটা পাইনি। গত বছর 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সুযোগটি আবার তৈরি হয়েছে, যেখানে মানুষ একটি উৎসবমুখর পরিবেশে আবারও ভোট দান করতে পারবেন। এখানে অনেকেই বিজ্ঞ রয়েছেন, আপনারা এই যে প্রার্থীরা রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে ওনারা বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করবেন, বিভিন্ন কাজ করতে চাচ্ছেন। আমরা সচরাচর বলে থাকি ভোটার হিসেবে যে আমরা প্রার্থীদের কাছে যদি ওনারা ভোটে জেতার পর ওনারা যে অবস্থানে যাবেন, ওনারা যে দায়িত্বপ্রাপ্ত হবেন, ওনাদের কাছ থেকে আমরা কিছু কাজ আশা করি। আমার মনে হয় সেই জায়গা থেকে আমাদের একটা পরিবর্তন এসেছে। আমরা শুধু আশা করতে চাই না, আমরা ওনাদেরকে সহযোগিতা করতে চাই, সহায়তা করতে চাই। কারণ যখন আমরা শুধু হবিগঞ্জ নয়, পুরো বাংলাদেশের উন্নয়নের কথা বলি, আমরা একটি নতুন বাংলাদেশ 2.0, যেটা হচ্ছে এখন তরুণদের ভাষা, সেটা আমাদেরকে যদি অ্যাচিভ করতে হয়, সেটা যদি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়, শুধু যারা আমাদের প্রতিনিধি রয়েছেন ওনাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে রেখে দিলে হবে না। ওনারা যেহেতু প্রস্তুত মানসিকভাবে, শারীরিকভাবে, যে ওনারা জবাবদিহিতা করতে চান এবং ওই অবস্থানে থাকতে চান, আমাদের উপর দায়িত্ব পড়ে যে আমরা যেন ওনাদের কাছ থেকে এই কাজগুলো আদায় করে নিতে পারি। সেটা সহযোগিতার মাধ্যমে হোক, পরামর্শের মাধ্যমে হোক, কিংবা আমরা যেহেতু নতুন ভোটার, আমরা যেহেতু তরুণ, আমাদের যে চিন্তাধারা রয়েছে সেটা ওনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। এটাই আমাদের প্রত্যাশা। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা তরুণদের কণ্ঠ শুনছিলাম এবং তরুণদের কণ্ঠেও কিন্তু একটা নতুন বাংলাদেশের স্বপ্ন এবং সেই সাথে সহযোগিতার আভাস। নেতৃত্বে যেই আসুক তারা সহযোগিতা করবে এই হবিগঞ্জ তথা বাংলাদেশকে। আমরা আবার একটু চলে যেতে চাই আমাদের এখানে যে দুজন প্রার্থী আছে তাদের কাছে। জিকে ঘোষ, এই যে এই জনপদের তরুণদের এত এত স্বপ্ন, সেই সাথে বিশেষ করে যানজটের পাশাপাশি সবচেয়ে আরো একটি প্রধান সমস্যা বলা হচ্ছে স্বাস্থ্য খাতকে। সেই স্বাস্থ্য খাত নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, এবং বিশেষ করে যে কিছু হলেই যে সিলেট পাঠানোর প্রবণতা, এখানে যারা হবিগঞ্জে চিকিৎসা নিতে যান তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট যেতে বলা হয়, হবিগঞ্জে আসলে উন্নত চিকিৎসাটা আসলে হবে কবে? আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জবাসী আসলে অবহেলিত। গত 17টি বছর যারা জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আমাদের তিলককান্তি চৌধুরী বিজন অ্যাডভোকেট, উনি যথার্থই বলেছেন কথা বলার স্বাধীনতা ছিল না। অন্যায় হয়েছে, নীরবে আমাদের মানুষ সহ্য করতে হয়েছে। প্রতিবাদ করলেই মামলা হামলা, খুন গুম, বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, একই সঙ্গে সুনামগঞ্জ জেলায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অনুমতি পায়, আমাদের জেলাও পায়। সুনামগঞ্জ জেলায় প্রায় 1,500 কোটি টাকা খরচ করে তারা অবকাঠামো উন্নয়ন করেছে, নিজস্ব ক্যাম্পাস তৈরি করেছে, কিন্তু আমরা পারি নাই। এর একমাত্র দায়ী হচ্ছে বিগত পালিয়ে যাওয়া সরকার এবং তার এখানকার যিনি জোর করে এমপি ছিলেন জনাব আবু জাহিদ। উনি একাই সমস্ত ক্ষমতা বুক করতেন। ক্যাম্পাসের জন্য যে জায়গা, সেটা ওনার পছন্দের লোকজনের হতে হবে, সেখান থেকে 2 পয়সা কামাতে হবে, সব জায়গায় ছিল ওনার অর্থের একটি চিন্তা। সেই জন্য এই কাজটি হয়নি। আপনি সঠিক জেনেছেন যে আমাদের হবিগঞ্জে 250 বেড হাসপাতালের যে ভবনটি, সেটার 2টা ফ্লোরের মধ্যেই এখন মেডিকেল কলেজ জোড়াতালি দিয়ে চলছে। যারা ডাক্তার, যারা প্রফেসর, যারা এদেরকে ক্লাস নেবেন, এরা যখন শুনেন এখানে নিজস্ব কোনো ক্যাম্পাস নেই, ছাত্রদেরই থাকার জায়গা নেই, শিক্ষকরা কোথায় থাকবেন, সেজন্য ওনারা কেউ আসেন না। উপযুক্ত ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার না থাকার কারণে এখানে যারা আছেন তারা এই সমস্ত জটিল রোগের চিকিৎসায় ভয় পান অথবা এড়াইয়া যান। সেই জন্য আসা মাত্রই তারা বলেন যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে যেন উন্নত চিকিৎসার জন্য ওটা পাঠান এবং অনেকটা দায়ের আনুন। তা আমরা বিশ্বাস করি এটা আমাদের খুব ক্ষতি হচ্ছে। আমরা যদি বাংলাদেশের মানুষ এবার যদি ধানের শীষের পক্ষে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বটা দেয়, ইনি যেহেতু 17 বছর বাধ্য হয়ে প্রভার জীবনে থেকেছেন, এখান থেকে উনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং এসে উনি বলেছেন যে বাংলাদেশের চিকিৎসা সেবার মান এতটা নিচে, এটার মান উন্নয়নে সকল দল ধর্মের মানুষকে নিয়ে উনি শক্ত একটি অবস্থানে যাবেন। যেহেতু ওনার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন
এবং উনি গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ওনাকে চিকিৎসা নিতে হয়েছে। অতএব একটি ভুক্তভোগী পরিবারের সন্তান হিসাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের স্বাস্থ্য খাতে উনি বেশি মনোযোগী হবেন, এটা আমি দৃঢ়তার সাথে বলতে জি জি, আমরা একটু কাজী মহসিন আহমেদ আপনার কাছে যেতে চাই যে এই যে স্বাস্থ্য খাত নিয়ে এত কথা বলা হচ্ছে, আপনারা নির্বাচিত হলে এটার কিভাবে পরিবর্তন আনবেন বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। যথার্থই বলেছেন আমার অ্যাডভোকেট সাহেব যে আমাদের হবিগঞ্জের অবস্থাটা হচ্ছে এমন, প্রায় 24 লক্ষ মানুষের জন্য 250 শয্যা বেডের একটি হাসপাতাল, আর ওই হাসপাতালে পর্যাপ্ত ম্যাটেরিয়ালস নাই, কোনো সরঞ্জামাদি নাই, পর্যাপ্ত শিক্ষক নেই, চিকিৎসক নেই। না থাকার কারণে কোনো রুগী যখনই আসে তখন তাদেরকে শুনতে হয় ট্রান্সফার, হয় সিলেট নতুবা ঢাকা, রেফার সিলেট অথবা ঢাকা। তারপরে আমাদের একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর উন্নয়নের প্রচুর বয়ান শুনেছি, অনেক বয়ান আমরা শুনেছি। শুধুমাত্র শহরের যানজটের বিষয় নয়, আমাদের এই সদর আসনের অনেক রাস্তাঘাটে মানুষ হেঁটে চলে যাওয়ার মতন কোনো রাস্তা নেই। এমন এলাকা আছে যে এলাকাগুলো, অথচ ওই এলাকায় উনি জনপ্রতিনিধি ছিলেন, ওই এলাকায় ওনার জন্মস্থান, এরকম অবস্থা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, জনগণের ভালোবাসা নিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে আমাদের প্রথম কাজ হবে মানুষের চিকিৎসা ব্যবস্থাটাকে নিশ্চিত করা, সুচিকিৎসাটা নিশ্চিত করা। আমার দেশের, আমার এলাকার গরিব জনগণ যাতে সিলেট যেতে না হয়, ঢাকা যেতে হয়, সে কারণে এখানে তো এটা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসটা যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করব। পাশাপাশি আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়, সেই কৃষি বিশ্ববিদ্যালয়টা তার নিজস্ব ক্যাম্পাসে নেওয়ার জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ত্রিলোককান্তি চৌধুরী বিজন, আপনাদের এই এলাকায় হবিগঞ্জের এই শিক্ষা স্বাস্থ্য নিয়ে এত যে দুঃখ মানুষের, এটা নিয়ে আপনারা যারা সচেতন মহল আছেন, আপনারা কি মনে করেন যে যারা নির্বাচিত হন তারা শুধু আশ্বাসই দিয়ে থাকেন, কখনো আসলে তারা এর বাস্তবায়ন করেন না? এটা আসলে মানুষের ক্ষেত্রে ভেরি করে। কেউ আছেন কথার মধ্যেই থাকেন, কেউ আছেন কাজের মধ্যে থাকেন। আমরা বিশ্বাস করি যারা এইখানে আমার পাশে দাঁড়িয়ে আছেন তারা কাজের মধ্যে থাকবেন, এটা আমরা বিশ্বাস করি। আর ইতিপূর্বেও বলেছিলাম, একজন পরীক্ষা দিয়েছেন, আশা করি যে কাজের মধ্যে থাকার সুযোগ আছে এবং থাকবেন। আমাদের আরেকটা প্রধান বিষয় কিন্তু এখনো অ্যাড্রেস করা হয় নাই, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা। এখন শীতের সময় আমরা ভালো আছি, যখনই বর্ষা আসবে সারা হবিগঞ্জ শহরের বহু অঞ্চল পানিতে ডুবে যাবে, বৃষ্টির পানিতে, বন্যার কোনো দরকার নাই। এটার মূল কারণ হচ্ছে আমাদের এমন কোনো মাস্টার প্ল্যান নাই যে এই পানিটা যে শহরে ঢুকে সেই পানিটা কোন দিকে বেরোবে। এই যেদিকে বেরোনোর কথা ছিল সেই সব জায়গাতে এখন বাসাবাড়ি তৈরি হয়ে পুরো রাস্তাঘাট হয়ে গেছে, এখন এমন অবস্থা যে এই পানি বেরোয় না। এবং একটু বৃষ্টি হলেই মনে হয় পানি উঠে যায়। বৃষ্টি হলেই বিভিন্ন অঞ্চলের মানুষ হাঁটু পানি কোমর পানি পর্যন্ত থাকতে হয়। এতে মানুষের যে কি অবর্ণনীয় দুর্ভোগ সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। আমরা আগেও বলেছি, এখনো বলি, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা কথা শুনতে আর চাই না, আমরা এখন কাজ দেখতে চাই এবং গ্রাউন্ড লেভেলে আমরা দেখতে চাই। আমরা যে কাজটা দেখতে চাই, যেমন ধর আজকে যদি একটা মেডিকেল কলেজের কাজ শুরু হয়, আরো 5 থেকে 6 বছর লাগবে এটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ হাতে নেওয়া হয় ক্যাম্পাসের, এটাও 5 থেকে 6 বছর লাগবে। দেখেন আমরা এখানে অনেকেই আছি, মেডিকেল কলেজ খুব আশার একটা জায়গা ছিল, কিন্তু ধারণা করি হয়তো যদি উপরওয়ালা হায়াত না রাখেন তাইলে ওই মেডিকেলের চিকিৎসা নেওয়া সৌভাগ্য হবে না। কিন্তু তখন ভেবেছিলাম যে আর দৌড়ে সিলেট যেতে হবে না, ঢাকা যেতে হবে না, হবিগঞ্জে তো চিকিৎসা পাবো। কিন্তু দুর্ভাগ্য, এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হইতে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে, মানে নির্বাচন পরবর্তীতে কিছু তো প্রায়োরিটি ওয়ার্ক থাকে। আমার মনে হয় আমাদের দুজন প্রার্থী এটারে প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে ধরবেন, যে অন্তত মেডিকেল কলেজটা এবং এই জলাবদ্ধতা, এই দুইটা বিষয়ের ফার্স্ট প্রায়োরিটি দিবেন। আর যানজটের যে বিষয়টা, এখনো যে চাকা ঘুরছে সেটা হচ্ছে একটা বাইপাস সড়ক হয়েছে রেল লাইন তুলে, ওইটা না হইলে এখন আমার মনে হয় আর টমটমে বসেই থাকতে হইতো, আর গন্তব্যে পৌঁছা হতো না। আমাদেরও বিশ্বাস আসলে কথা না, কাজে কাজ করবে এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা। আমরা আবার একটু সম্মানিত ভোটার যারা রয়েছেন তাদের কাছে যেতে চাই। এই পর্যায়ে আপনারা আপনাদের যে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে প্রশ্ন করতে পারেন চাইলে। যদি আপনারা কথা বলতে চান তাহলে একটু আপনি বলতে চাচ্ছেন, ওকে। আমরা নারীদের কাছ থেকেও প্রশ্ন আশা করছি। আপনি ছোট করে, আমরা দুজনের কাছেই যাব, ছোট করে একটু জিজ্ঞাসা করবেন আপনার যদি কোনো প্রার্থীর কাছে জিজ্ঞাসা থাকে।
ধন্যবাদ মহাজির ভাই। আমার প্রশ্ন হচ্ছে আলহাজিকে গৌস ভাইয়ের কাছে, যে 2018 সালের নির্বাচনে আমি আলহাজিকে গৌস ভাইয়ের পক্ষে কাজ করতে গিয়ে জেলে গিয়েছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিতে দেয় নাই এবং আমরা তখন জেলে ছিলাম। আসলে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই 5 আগস্টের পরিবর্তনের পরে বর্তমান নতুন বাংলাদেশে আমার প্রশ্ন আলহাজিকে গৌস ভাইয়ের কাছে, যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে উনার বিপরীত পক্ষের প্রার্থীদের এজেন্টদেরকে, যারা এজেন্ট হবে নির্বাচনের পরে তাদেরকে মামলা মোকদ্দমা দেওয়া হবে। এই বিষয়ে আসলে নির্বাচনের পরে আপনি পাশ করলে কি তাদেরকে মামলা মোকদ্দমায় জড়াবেন কিনা সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা একজন নারী কণ্ঠ শুনতে চাই। আপনারা যারা হবিগঞ্জের নারীরা রয়েছেন, তারা আসলে এই জনপদ নিয়ে কি ভাবছেন? নারীদের অধিকার কতটা প্রতিষ্ঠিত হচ্ছে? আপনাদের যারা এখানে বসবাস করেন, আপনাদের প্রার্থী আপনাদের সামনে রয়েছেন, যারা প্রার্থী, যারা নির্বাচিত হয়ে সংসদে আপনাদের কথা বলবেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে। ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। নারীদের অনেক সমস্যা আছে, যেমন যানজটের সমস্যা, টমটমের জন্য অনেক নারীরা, কিন্তু যে টমটমের সমস্যা আছে, রিস্কার সমস্যা আছে, নারীদের আরো অনেক সমস্যা আছে। আপনাদের এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন? নারীরা কি নিরাপদে চলাফেরা করতে পারছে কিনা? নারীরা মোটামুটি চলাফেরা করতে পারতেছে, নিরাপত্তা আছে, এরকম কোনো সমস্যা না। সমস্যা বেশিরভাগ যানজটের সমস্যা নারীদের জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আরো সমস্যা আছে নারীরা, বেকারত্ব সমস্যা নারীদের, কিন্তু এখন পর্যন্ত অনেকই পিছিয়ে আছে। নারীরা এখনো সামনে আগে নেই, নারীদের অনেক কাজে কর্মী দিক দিয়ে অবশ্যই নারীরা এগিয়ে যাক, এর জন্য আমরা সেই প্রত্যাশাই করি। আপনার কাছে আমরা ইনশাআল্লাহ আবারও আসবো। আমরা দর্শক, আপনারা দেখছিলেন যে এখানকার যারা ভোটাররা রয়েছেন, সম্মানিত ভোটার যারা রয়েছেন, তাদের সবার কণ্ঠ কিন্তু একটাই, তারা একটা সুন্দর হবিগঞ্জের স্বপ্ন দেখছেন। যে এই জনপদের মানুষের যে প্রধান সমস্যা যানজট, স্বাস্থ্য খাত, এসব কিছুর পরেও এই জনপদের নারীরা বিশেষ করে তারা বলছেন তারা তাদের নিরাপত্তা নিয়েও তারা অনেক সচেতন। এসব নিয়ে প্রথমে প্রশ্নটা যেহেতু জিকে গৌস আপনার কাছেই করেছে, সেই জায়গা থেকে আপনি একটু বলবেন, আপনার যারা কর্মী রয়েছেন, আপনার যারা আপনার সঙ্গে থাকেন, তারা একটা বোধহয় শঙ্কার কথাই প্রকাশ করলেন। সেই জায়গা থেকে নির্বাচিত হওয়ার পর আপনি আপনার এই যারা কর্মী রয়েছেন এবং আপনার এই জনপদের যারা মানুষ রয়েছেন, ও সব মিলিয়ে এই জনপদের যারা সাধারণ নাগরিক রয়েছেন, তাদের মান উন্নয়নে আপনি আসলে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। সিলেট ডিভিশন সহ বাংলাদেশের অনেকগুলি জেলা শহরে অনেক মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। আমি বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মিথ্যা মামলায় 1517 দিন আমি জেলে ছিলাম। শুধু হবিগঞ্জ জেলে নয়, ঢাকা, কুমিল্লা, সিলেট, বাংলাদেশের বড় বড় জেলে আমাকে কিন্তু থাকতে হয়েছে। অতএব জেলের যে কষ্ট, জেলের যে মানবেতর জীবন, এটা হয়তো কাজী মহসিন আমার ভাই, ওনার হয়তো সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। আমি যেহেতু ভুক্তভোগী মানুষ, আমি এই শহরে বড় হয়েছি। বিএনপি ক্ষমতা থাকাকালীন আমি একবার চেয়ারম্যান হয়েছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমি দুইবার 2011 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আওয়ামী লীগের সাথে ভোট করেছি। আওয়ামী লীগের প্রার্থীতে আমি 9,500 ভোট বেশি পেয়েছি। 2015 সালে আমি সিলেট কারাগারে বন্দী, সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে আমি ভোট করেছি। সেখানে আমি 3,500 ভোট বেশি পেয়ে নৌকাকে পরাজিত করে টানা তৃতীয়বার আমি মেয়র হয়েছি। বিভিন্ন সময় আমি হামলা মামলার শিকার হয়েছি। পুলিশের ছোড়া গুলিতে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমার দলের অসংখ্য অগণিত মানুষ, শত শত হাজারো মানুষ বিভিন্ন সময় বারবার কারাগারে গিয়েছে। আমার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অপদস্থ অপমানিত হয়েছে। গত 5 আগস্ট 2024 হাসিনা পালিয়ে যাওয়ার পরে হবিগঞ্জের এই সচেতন মানুষ সবাই এখানে উপস্থিত, প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে জীবন বাজি রেখে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন ধর্মের মানুষের পাশে আমরা রাতে দাঁড়িয়ে গেলাম। এবং আমাদের দাঁড়ানোর কারণে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, সারা বাংলাদেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ঘটতে পারে, কিন্তু আমাদের নিজ জেলায় আমরা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো পরিকল্পিত ঘটনা আমরা কিন্তু করতে দেইনি। আমরা প্রমাণ করেছি আমাদের প্রিয় নেত্রী, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মায়ের আসনে রেখে ওনার নির্দেশনা আমরা মানতাম। খালেদা জিয়া বলেছিলেন, কোনো প্রতিহিংসার মধ্যে নয়, ভালোবাসার হাত সম্প্রসারিত করে আমরা যেন সকলে অতীতের সমস্ত দুঃখ কষ্ট আমরা যারা মাসের পর মাস,
বছরের পর বছর কারাবরণ করেছে। শুধুমাত্র খালেদা জিয়ার আহ্বানে আমরা সব ভুলে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আমার এক ছোট্ট ভাই যা আশঙ্কা করছেন, এগুলো হচ্ছে গুজব। ন্যায়ের কি বট বাহিনী একটি আছে, এগুলো হচ্ছে বট বাহিনী কর্তৃক এগুলো আবিষ্কৃত। হবিগঞ্জের মানুষ, আমার কোনো এজেন্ট নেই, আমার কোনো সমর্থক মাঠে যাওয়ার সুযোগ নেই। ঘোষ ভাই, বট বাহিনী, আপনি এটার সাথে কতটা পরিচিত? আমি এই যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি খুব অ্যাক্টিভ না, আমি শুনি যারা মিথ্যা গুজব রটায়, যারা বানোয়াট অন্যের চরিত্র হননের জন্য কিছু সংবাদ দেয়, তাদেরকে নাকি বট বাহিনী বলা হয়। তা আমি অনুরোধ করব যে আমাদের দেশের মানুষ ৭১ সালে শুধু রক্ত দেয়নি, বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে সর্বশেষ 2024-এ 2000-এর উপরে মানুষ শহীদ হয়েছে। যদি দেশের প্রতি আমাদের ন্যূনতম স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি যদি আমাদের ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা থাকে, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে আমরা একসাথে নিচে দাঁড়াই, একসাথে কাজ করার, ভালোবেসে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। একসাথে কাজ করার একটা প্রত্যয় আপনি ব্যক্ত করলেন। কাজী মহসিন আহমেদ, এই জিকে ঘোষ বহুবার নির্বাচিত হয়েছেন এই জেলায়, আপনি আপনার এবারে নির্বাচনে কি তাকে খুব সহায়তা অন্যান্য নির্বাচনে এই সম্প্রীতিটা এই সম্প্রীতি খুব ভালো সম্পর্ক আছে, এবং সেই জায়গায় আপনার যদি বলি যে আপনি আপনার ভাই, আপনার বন্ধুর সাথে যে লড়াইটা করছেন, সেটা কি আপনি অনেক চ্যালেঞ্জ মনে করছেন কিনা? এবং ভাই যে ছোট করে একটা গুজবের কথা বললেন, গাজী জিকে ঘোষ, যে বট বাহিনীর দ্বারা অনেক গুজব ছড়ানো হচ্ছে, সেটার সাথে আপনারা কতটা পরিচিত? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে আমি, আমার নির্বাচন হচ্ছে জীবনের প্রথম নির্বাচন। আর এর আগে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ঘোষ ভাইয়ের নির্বাচনের কর্মী হিসাবে কাজ করেছি। উনি যখন প্রথম পৌরসভার মেয়র নির্বাচন হন, তখন আমি ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি। তারপরে আমরা জোটবদ্ধ নির্বাচন করেছি, জোটবদ্ধ নির্বাচনে জোটের প্রার্থী হিসাবে উনি কাজ করেছেন, আমরা উনার কর্মী হয়ে কাজ করেছি। এইবার আমাকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে, উনি উনার দল থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না, জনগণের মানুষের যে ভালোবাসাটা, যাকেই যে পছন্দ করবে, আমরা দুই ভাই মিলেই আমরা চাই হবিগঞ্জটাকে গঠন করতে। আর যে কথাটা বলছেন, আমরা মনে করি, যেহেতু আমরা বলছি যে সকল সময়ই আমরা নির্বাচিত হই বা না হই, সব সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করবো, এরকম কিছু কথা উঠতেছে। আমার মনে হয় এই কথাগুলো আমরা সরাসরি আলাপ আলোচনা করেই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে এটা মিডিয়াতে যাবে। সেটাই আমরাও সেই প্রত্যাশা করি। ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, আপনার কাছে ছোট করে জিজ্ঞাসা, শেষ সময়ে এই যে সম্প্রীতি আমরা দেখলাম দুই প্রার্থীর মাঝে, আশা করি এই সম্প্রীতি হবিগঞ্জে খুব সরব। সেই জায়গা থেকে আপনি শেষ কি আহ্বান থাকবে সচেতন সমাজের প্রতিনিধি হিসেবে? হবিগঞ্জ আসলে সবসময় সম্প্রীতির শহরই ছিল। আমরা গত কিছু বছর যাবত এই সম্প্রীতির থেকে আমরা বিচ্যুত। এর আগেও সম্প্রীতি ছিল। আর এখন যে দুইজন প্রার্থী আছেন আমার সামনে, আমার দৃঢ় বিশ্বাস যে ওনাদের মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যেন ওই যে মব জাস্টিস বইলা কথাবার্তা উঠে, এইগুলার যেন শিকার না হয়। আর আইনশৃঙ্খলা বাহিনী যেন যতটা পারে নিরপেক্ষতা রক্ষা করে, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন তারা আগে যেভাবে কাজ করেছে এইভাবে যেন কাজ না করে, নিউট্রালি কাজ করে। নির্বাচনী পরিবেশটা ভালো, নির্বাচনী পরিবেশ খুব ভালো, এবং আমরা আশা করি যে যদি আমরা এই পরিবেশই থাকে, তাইলে আমাদের এই হবিগঞ্জ জেলার জনগণ খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। জিকে ঘোষ, দুঃখিত, একটু প্রসঙ্গক্রমে একটু জিকে ঘোষের কাছে যেতে চাই। আপনি তো অনেকবার নির্বাচন করেছেন এই এলাকায়, এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। সেই জায়গা থেকে আপনি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা আপনার এলাকার? আমাদের প্রিয় অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, উনি বলেছেন যে হবিগঞ্জ একটি সম্প্রীতির শহর, সম্প্রীতির জেলা। বিগত বেশ কয়েক বছর আমরা ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা একে অপরের কাছে যেতে পারিনি, বিভিন্ন কারণে। এগুলার খুলাসা করে নাই বললাম। আমরা আমাদের জনগণের প্রত্যাশা, আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা, আমাদের জুলাই বিপ্লবের সুফল যেন আমাদের দেশের মানুষ পায়, ভোটার কোনো সমস্যা নয়। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, হাসিনার এমপি মন্ত্রীরা পালিয়েছেন, অতি উৎসাহী প্রশাসন পালিয়েছেন, কিন্তু গত 17 বছরে মাঠে ময়দানে যারা বিভিন্ন প্রমোশনে বিগত সরকারের সহায়তা পেয়েছেন, পোস্টিং এর সহায়তা পেয়েছেন, তারাই কিন্তু এখন মাঠে এই প্রশাসন চালাচ্ছেন। তাদের অন্তর কতটা পরিষ্কার হয়েছে আমরা জানি না। আমরা ওনাদেরকে অনুরোধ করব, আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার এবং আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, পুলিশের আইজি মহোদয়, আমাদের র্যাবের ডিজি, বিজিবির ডিজি,
ওনারা বলেছেন এবার বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক, সকলের কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন ওনারা উপহার দেবেন বিশ্ববাসীকে। যদি এটাই সত্য হয় আর মাঠ প্রশাসন যদি কোনো ঝামেলায় নিজেরা না জড়ান, তাহলে আসলেই এবার জনগণ তাদের সরাসরি ভোটে তাদের প্রতিনিধি বেছে নিবে এবং একটি সমৃদ্ধ আমাদের প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণে আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করব, এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি। অধ্যক্ষ মহসিন, আপনি এই যাবৎকালে এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা? 22 তারিখ থেকে তো প্রচার প্রচারণা শুরু হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো মাঠে ময়দানে যাচ্ছি। বিগত 16-17 বছর আমাদের মাঠে ময়দানে যাওয়ার সুযোগ ছিল না, এখন আমরা মাঠে ময়দানে যাচ্ছি। আমরা বলতে পারি না একেবারে শতভাগ আমরা শঙ্কামুক্ত আছি, কিছুটা শঙ্কা আছে, যেটা আমার বড় ভাই বলেছেন যে বিগত সময়ের 17 বছরের তৈরিকৃত প্রশাসন 24-এর 36 জুলাইয়ের সময় থানা থেকে অস্ত্র লুট সহ বিভিন্ন বিষয়গুলা, যেগুলো এখনো পুরোপুরি কিন্তু সেগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই। প্রশাসনটাকে এখনো সেভাবে ঢেলে সাজানো সম্ভব হয় নাই, কারণ সাধারণ মানুষের মাঝে কিছুটা শঙ্কা আছে, প্রত্যাশার পাশাপাশি কিছুটা শঙ্কা এখনো আছে। আমরা আশা করি, আমরা অনুরোধ করব যে এই প্রশাসন এই সময়ের মধ্যে, যে সময়টুকু এখনো হাতে আছে, সেই সময়ের মধ্যে মানুষের এই সমস্ত শঙ্কাকে দূর করে যাতে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেই পরিবেশটাকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এই যে দুই প্রার্থী সম্প্রীতির কথা আমরা বলছিলাম, তারা কেউ কেউ শঙ্কা করছেন সবশেষ 12 ফেব্রুয়ারি নির্বাচন আসলে কেমন হয়। আপনি এখানে অনেকদিন ধরে কাজ করছেন, শেষ আহ্বানটা আপনার কি থাকবে? আমার আহ্বান এটাই থাকবে, আমি ভোটারদেরকে অনুরোধ করব ওনারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসেন, কারণ ভোটাররা যদি ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্ত না আসেন তাইলে প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে একটা ব্যত্যয় তৈরি হয়। পাশাপাশি আমার ভাই যে কথাটা বলছে আমি জানি না, তবে আমি হবিগঞ্জের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে এইখানে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা এখন পর্যন্ত দেখছি না। আশা করি হবিগঞ্জে খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট হবে এবং আমরা সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবো, সেই প্রত্যাশাই করি। আমরা সবাই একটা উৎসব মুখর নির্বাচন চাই, উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাই। দর্শক, তবে এ পর্যায়ে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমরা ছিলাম হবিগঞ্জ জেলায়, সেই সুরমা নদীর পার থেকে আজকে যে হবিগঞ্জ জেলার সিলেট বিভাগের পর্ব এর মধ্য দিয়ে শেষ হচ্ছে। আমরা এখানের মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম, এই জনপদের মানুষ কথা নয় কাজে বিশ্বাসী, আর সেই বিশ্বাস কিংবা সেই সিদ্ধান্তটা আসবে হয়তোবা আগামী 12ই ফেব্রুয়ারি। নিশ্চিতভাবেই বলা যায় 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই বহুল প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়েই নতুন করে যে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বিনির্মাণের আগামীর যারা প্রার্থী রয়েছেন তারা সংসদে জনগণের কণ্ঠস্বর হয়েই কাজ করবেন। দর্শক, পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি মুহাজির হক ছিলাম। এ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।